সতীনাথ ভাদুরের লেখা ঢোড়াই চরিত মানুষ। পঞ্চায়েত কাণ্ডের দুখিয়ার মার বিলাপ ও প্রার্থনা। আগে আগে চলেছে বড়রা, মাহাতো, নায়েব চারজন আর ছড়িদার। এর পেছনে আছে ছেলে বুড়ো সকলে। এরা সব এতক্ষণ ছিল কোথায়? বোধহয় মাহাতোর বাড়ির আশেপাশেই সবাই জড়ো হয়েছিল সেই জল বৃষ্টির মধ্যেও আজকের পঞ্চায়েতির জমজমাট তামাশা দেখবার জন্য। জল, কাদা, ব্যাঙ, কাঁটা মারিয়ে অর্ধলঙ্গ বীরের দল নৈশ অভিযানে বেরিয়েছে। তাদের যাত্রাভিমানে আঘাত লেগেছে। অন্ধকারে সরু পথের উপর আন্দাজে পা ফেলে চলেছে সকলে। পায়ের নিচে চটকানো কেঁচোগুলো থেকে আলোর আভাস ফুটে বেরোচ্ছে। গুগলি শামুক গুঁড়ো হয়ে যাচ্ছে খরমর করে। খ্যাপা শেয়ালের মতো তারা হন্যে হয়ে ছুটেছে। কোনো কাণ্ডজ্ঞান নেই তাদের এখন। যেমন করেই হোক তাদের জাতের এই অপমানের একটা প্রতিকার তারা করবে। পাড়ার মেয়েরা একে একে ধনুয়া মাহাতোর সদ্য খালি করা এক চালাটিতে এসে জড়ো হয়। বাইরে অন্ধকারে কিছু দেখা যায় না, তবু সকলে ভিজে কাপড় নিংড়োতে নিংড়োতে বাইরে কি যেন দেখার চেষ্টা করে। সকলেই একসঙ্গে কথা বলতে চায়। মুখে কারোর ভয়, ডর, মায়া মমতার ছায়াও নেই। আছে কেবল অভিযানের নিশ্চিন্ত সাফল্যের জন্য উল্লাস আর কয়েকটা অনিশ্চিত মজার খবরের জন্য কৌতূহল। ওই একরত্তি ছোড়ার এই কাণ্ড! অসীম উৎসাহের সঙ্গে গুদারের মা আজকের পঞ্চায়েতের সম্পূর্ণ কার্যবিবরণী অন্য সকলকে বোঝাতে চেষ্টা করে। কুলপি আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কে তার কথা শুনছে? তাদের মধ্যে এত উত্তেজনা বোধ হয় এক কেবল ধাঙর টুলিতে আগুন লাগবার সময় ছাড়া আর কখনো হয়নি। বাসুয়া, নাল্লু, তেতার এই তিনজন নায়েবের স্ত্রীরাও মাহাতো গিন্নির চেয়ে গৌরবের অংশীদার হিসাবে কম বলে মনে করে না নিজেদের। তারাও সমস্বরে চিৎকার করছে। পাষণ্ড দলনে বীরেরা বেরিয়েছে। বীর জায়েরা যাত্রার আগে কপালে জয়তিলক কেটে দিতে পারেনি, সেটাই পুষিয়ে নিচ্ছেন চেঁচামেচি গালিগালার মধ্যে দিয়ে। কেবল দুখিয়ার মা এদের মধ্যে নেই। সে ভয়ে কাঠ হয়ে গিয়েছে। দুখিয়াটা চাটাইয়ের উপর একটা বাতাবি লেবু নিয়ে খেলতে খেলতে কখন ঘুমিয়ে পড়েছে। আজ রান্নাবাড়ি করার মতো মনের অবস্থা দুখিয়ার মায়ের নেই। সন্ধ্যায় বাবুলাল বাড়ি থেকে বেরোবার পর থেকেই তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে কান পেতে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি কোনো চেঁচামেচি শোনা যায়? পঞ্চায়েতি কখনো বিনা হট্টগোলে শেষ হয় না। কেন মরতে গিয়েছিল সে কাল তালের বরফি নিয়ে ছোঁড়াটার জন্য? সেটা থেকেই তো এত কাণ্ড। কাল গোসাই থানে না গেলে আজ হয়তো ছেলেটা এই কাণ্ড করতো না। চিরকাল বদরাগী ঢোড়াইটা, সেই যখন কোলে তখন থেকেই। কিন্তু রাগেরও তো একটা সীমা আছে। বলতে গেলাম ভালো কথা, বাউয়া আর ঢোড়াই দুজনেই মানে করে নিল উল্টো। মাহাতো, নায়েবরা, বিশেষ করে চাপরাশি সাহেব আজ আর ওই একরত্তি ছেলেটাকে আস্ত রাখবে না, দেবে হাড় গোড় ভেঙে। চাপরাশি সাহেব কোনোদিনই ছেলেটাকে দেখতে পারে না। পঞ্চায়েতের চেঁচামেচি মাহাতোর বাড়ি থেকে এত দূরে পৌঁছায় না। কেবল বৃষ্টির একটানা রিমঝিম শব্দ শোনা যায়। টপ টপ করে চালের ছাঁচতলা থেকে জল পড়ছে তার সম্মুখে। জলের ফোঁটা পড়েই এক একটা টুপির মতো হয়ে যাচ্ছে। একটা নেপালি ফৌজ চাপরাশি সাহেবকে একটা টুপি দিয়েছিল। সে তার পেনশনের টাকা তুলতে পারছিল না সরকারি অফিস থেকে। বাবুলাল টাকায় 4 আনা করে নিয়ে টাকাটা তুলে দিয়ে সাহায্য করে, তাই বাবুলালকে দিয়েছিল সে পুরনো টুপিটা। দুখিয়ার মা আবার একদিন সেই টুপির মধ্যে বাবুলালের জন্য কাঁঠাল ছাড়িয়ে রেখেছিল। কি মারি না মেরেছিল সেদিন বাবুলাল দুখিয়ার মাকে। আবার চাপরাশির বউ হওয়ার শখ যায়। থাক তুই তাত মানি। বাবুলালের উপর বৃতৃষ্ণায় তার মন ভরে ওঠে। ঢোড়াইয়ের কথা মনে করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। নিচে জলের ফোঁটা পড়ে টুপি হয়ে যাচ্ছে কিনা সেদিকে তার খেয়াল থাকে না। খেয়াল থাকলেও ঝাপসা চোখে তখন দেখতে পেত না। ওই এইবার একটা হট্টগোল শোনা যায়। তারা বোধহয় পঞ্চায়েতিতে ঢোড়াইকে মারছে। রামজি, গোসাইজি, তোমার থানের ধুলোবালি মেখে ছেলেটা এত বড় হয়েছে, দোষ করে ফেলেছে বলে তাকে পায়ে ঠেলো না। ছোঁড়াটা হয়তো এখন চিৎকার করে কাঁদছে। না, কাঁদবে কেন? ঢোড়াইকে তো কেউ কোনো দিন কাঁদতে দেখেনি। হট্টগোল যেন দূরে সরে যাচ্ছে, বোধহয় গোসাই থানের দিকে। এ আবার পাঞ্চরা কি ফয়সলা করলো? বাবাকে আবার কিছু করবে না তো? হয়তো ঢোড়াইকে এত মেরেছে যে তার চলবার ফিরবার ক্ষমতা নেই। নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে বেহুশ হয়ে গিয়েছে।
তাই বোধহয় সকলে মিলে ধরাধরি করে তাকে বৌকা বাবার কাছে পৌঁছতে যাচ্ছে। চেঁচামেচির আওয়াজ বাড়তে থাকে। বৃষ্টিরও বিরাম নেই, না হলে হয়তো কথাবার্তার কিছুটা শোনা যেত। ঝাঁপের সম্মুখে ঝুপির আলো পড়ে বৃষ্টির ধারা সাদাটে রঙের দেখাচ্ছিল। চেঁচামেচির আওয়াজ বাড়তে থাকে। বৃষ্টিরও বিরাম নেই, না হলে হয়তো কথাবার্তা কিছুটা শোনা যেত। ঝাঁপের সম্মুখে কুপির আলো পড়ে বৃষ্টির ধারা সাদাটে রঙের দেখাচ্ছিল। চোখের জলে তাও ঝাপসা হয়ে গেল। মাইয়া গো, তোর চুলে বাউয়ার জটার মতো গন্ধ নেই কেন? দূর থেকে আপিস ফেরত বাবুলালকে দেখে ধুলো কাদা মাখা ছেলেটা রাংচিতির বেড়ার মধ্যে দিয়ে পালাচ্ছে চোরের মতো। হঠাৎ পায়ের শব্দ হলো। ছপ ছপ কাদার মধ্যে দিয়ে কে যেন এগিয়ে আসছে। হাঁপাতে হাঁপাতে বাবুলাল এসে ঘরে ঢোকে। সে যেন ধাক্কা দিয়ে দুখিয়ার মাকে দোরগোড়া থেকে সরিয়ে দেয়। তার সর্বাঙ্গ দিয়ে জলের স্রোত বইছে। উনুনের পাড় থেকে কুপিটা উঠিয়ে সে ঘরের কোণের দিকে এগিয়ে যায়। আর একটু হলে ঘুমন্ত দুখিয়াটাকে মারিয়ে ফেলেছিল আর কি। সবুজ আর গোলাপি রঙে রাঙানো ব্যানা ঘাসের কাঠাটির ভিতর থেকে বাবুলাল টেনে বার করে পেট্রোলের শিশিটা। যত্ন করে তুলে রাখা কাজললতাটা কাঠা থেকে দূরে ছিটকে পড়ে। বাইরের দমকা হাওয়ার মতো বাবুলাল আবার বেরিয়ে পড়ে জলের মধ্যে। দুখিয়ার মা সশঙ্ক জিজ্ঞাসা দৃষ্টিতে একবার শিশিটার দিকে, একবার বাবুলালের মুখের দিকে তাকায়। দৌড় থেকে বেরিয়ে যাবার সময় বাবুলাল বলে যায়, সালা থানে নেই। দুখিয়ার মায়ের মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তোমার পায়ের ধুলোর ইজ্জত রেখো গোসাই, ঢোড়াইকে আমার এই চামারগুলোর হাত থেকে আজ বাঁচিও। বাউয়ার মতো ভাকত যাকে আগলে রাখে 24 ঘন্টা, তাকেই বাবুলাল তেতার নাল্লু বাসুয়া কি করতে পারে? বিশ্বাস নেই বাবুলাল চাপরাশিকে। সে আগের জন্মে সুকৃতের ফলে সব কাটিয়ে উঠতে পারে, এ বিশ্বাস দুখিয়ার মায়ের আছে। তার উপর পঞ্চের রায়, দশের ফয়সলা, তার তাকত গোসাই আর রামজির তাকতের সমান। পিপার গাছের আওতায় মানুষ হয়ে ছেলেটা কি করে পঞ্চের কথার খেলাপ করতে পারে? ওর ঘাড়ে এখন শয়তান সাওয়ার হয়েছে। নিশ্চয়ই ধাঙরটুলির আকলুর মা কিংবা লম্বি গুয়ারিনীর মতো কোনো ডাইন জানা মেয়ে মানুষ ওর উপর চক্কর দিয়েছে। তা না হলে কি কেউ এমন করতে পারে? কত পাপ ইনামি করেছি গোসাই তোমার কাছে। পেট্রোলের সিসি নিয়ে বাবুলাল আবার এখন কি করতে গেল? দুখিয়ার মা কিছু ভেবে ঠিক করে উঠতে পারে না। কি একটা পোড়া গন্ধ না? ঠিকই তো, ধোঁয়ার গন্ধ। বর্ষায় ধোঁয়া উঁচুতে ওঠে না, মেঝেতে পড়া কেরোসিনের তেলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় চারিদিক ভরে যায়, দম বন্ধ হয়ে আসে। বাইরের দিকে তাকিয়ে দেখতেও ভয় হয়। কি জানি আবার কি দেখব? বৃষ্টি ধরে এসেছে। ঘন আধার ভেদ করে থানের দিকের আকাশে উগ্র লাল আলোর ঝলক লেগেছে। বাউয়া আর ঢোড়াইয়ের অগ্নি পরীক্ষা। ঢোড়াইকে গোসাই থানে না পাওয়ায় তাতমা ফৌজের দল প্রথমটা কি করবে ভেবে পায় না। সালা এত রাত্রেও বাড়ি ফেরেনি, এই ঝড় বৃষ্টির দিনেও। শয়তানি করে নিশ্চয়ই ধাঙরডুলিতে বসে আছে তাতমাদের বেইজ্জত করবার জন্য। ওই ধাঙর আর মুসলমানদের বাড়ির ভাত খাওয়াটুকুই বাকি ছিল, তাও সে শখটুকু মিটিয়ে নে। খেয়ে নিস তার সঙ্গে মুরগির আন্ডা। ওটাকে হাতের কাছে পেলে যেমন করে ধাঙররা শুয়োর মারে তেমনি করে। কয়েকজন বাউয়াকে ঘরের ভিতর থেকে টেনে বার করে। সে কোনো বাধা দেয় না। বাউয়ার দোষী মন এইরকমই একটা কিছু আশা করেছিল, কিন্তু এত উত্তেজিত হওয়া সত্ত্বেও বাউয়াকে মারপিট করতে তাদের সাহস হয় না। তাকে কাদার মধ্যে টেনে এনে ফেলা হয়। তারপর চলে জেরা। কোথায় আছে ঢোড়াই বল? কোথায় পাঠিয়ে দিয়েছিস? শুক্রা ভাঙরের বাড়িতে? নেখো বেলদারের বাড়িতে? কোথায় লুকিয়ে আছে বল? পাক্কির গাছ তলায়? বাবা ঘাড় নেড়ে জবাব দেওয়ার কথা, কিন্তু সে নির্বিকার ভাবে পিটপিট করে তাকায়, কিংবা কি ইশারা করে বলে অন্ধকারের মধ্যে বোঝা যায় না। আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে না কোন দিকে গিয়েছে। দে ওই জেটাটায় আগুন লাগিয়ে দে। হ্যাঁ বলেছিস ঠিক, মাথার চাঁদিতে একটু গরম লাগলেই পেটের কথা বেরোবে। এই যে বাবুলাল পেট্রোলে সিসি আর দেশলাই নিয়ে এসেছে। বাউয়ার ভিজে চালাটিকে জ্বালাবার পর এই পাগলের দলের আক্রোশটা একটু কমে আসে। মাহাতো নায়েব বুদ্ধিমান,
তারা বুঝতে পারে যে যতটা করা উচিত ছিল তার চাইতে একটু বেশি করা হয়ে গিয়েছে। বাবুলালের ভয় হয় যে সেই পেট্রোলে শিশি এনেছে। এক এক করে তারা সরে পড়ে। বাকিরা সকলে গোসাই থানে নানান রকম গাল গল্প আরম্ভ করে। আলবৎ বটে পেট্রোলের ধক, তা না হলে কি আর এ দিয়ে হাওয়া গাড়ি চলে? মাদারঘাটের বুড়ি মাদাইন সেবার শীতকালে গেটের ব্যথায় মরমর হয়েছিল। ড্রাইভার সাহেব তাকে দিয়েছিল একটু পেট্রোল। শীতে জবু থবু হয়ে পায়ে পেট্রোল ঢেলে সেই ঘুরের আগুনের উপর পা তুলে ধরেছে, অমনি গিয়েছে পায়ে আগুন লেগে, চামড়া টামড়া ঝলসে এক এককার। তুই যে আবার সেই সাকরেলের গল্প আরম্ভ করলি। খবরদার, মুখ সামলে বলবি। আমি বলছি মিছে কথা? বাসুয়া নায়েবকে জিজ্ঞেস কর মুদে আইনের কথা সত্যি কিনা। এ বাসুয়া! বাসুয়াকে খুঁজে পাওয়া যায় না। সকলে তাকিয়ে দেখে যে মাহাতো নায়েবরাও নাই। বহু দূর থেকে হেপো তেতরের কাশির শব্দ শুনতে পাওয়া যায়। তাতমা সুলভ ভয় ও নিজের প্রাণটা বাঁচানোর প্রয়াস সকলকে পেয়ে বসেছে। এক এক করে দলটা ছত্রভঙ্গ হয়ে যায়। স্রোতের দলের মধ্যে থেকে কেবলমাত্র একজন থেকে যায়, রাতিয়া ছড়িদার। বাউয়া তার সম্মুখে মাথায় হাত দিয়ে বসে আছে। ছাই আর আগুনের স্তূপের মধ্যে থেকে তখনও কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে। রাতিয়া বাউয়ার কাছে ঘেঁষে বসে, হাতের লাঠিটা দিয়ে খানিকটা পোড়া খড় আর ছাই সরিয়ে দেয়। নিচ থেকে আধ পোড়া হাঁড়িকাঠটা বেরিয়ে আসে। এ কি, হাঁড়িকাঠটা পুড়ে গিয়েছে। কৃত পাপের ভার তার বুকের উপর চেপে বসে। সকলে চলে গেলেও সে থেকে গিয়েছে বাউয়ার কাছে একটা প্রস্তাব আনবার জন্য। ভিক্ষের জামানো পয়সা যদি কিছু থাকে তাই দিয়ে পঞ্চদের ঠান্ডা করবার চেষ্টা করা উচিত। এই সোজা কথাটা বাউয়ার মাথায় ঢুকানোর জন্য সে কাছে ঘেঁষে বসেছিল। কিন্তু হাঁড়িকাঠটা পুড়ে গিয়েছে। পাপের গ্লানিতে আর রেবনগুনির ভয়ে তার বুক দূর দূর করে। এই হাঁড়িকাঠের পাশেই সর্বাঙ্গে রক্তমাখা রেবনগুনির উপর প্রতি বছর গোসাই ভর করে। ভয়ে ছড়িদার ঘেমে ওঠে। বাবার পা জড়িয়ে ধরতে পারলে হয়তো কিছুটা পাপের বোঝা কমত। ঝোঁকের মাথায় একই কাণ্ড করে বসেছে সকলে। রেবনগুনি তো সবই জানতে পারবে। এই হাঁড়িকাঠ জ্বালানোর কথা সে নিশ্চয় জেনে গিয়েছে। এখন তার সব রাগ কার উপরে পড়বে সেটাই হলো কথা। আগুন আর ধোঁয়ায় উদ্ভ্রান্ত পাখিগুলো অশ্বত্থ গাছের উপর এখন শান্ত হয়ে বসতে পারেনি। অশ্বত্থ গাছের ঝলসানো পাতাগুলো ধোঁয়ায় কাঁপছে। এমন সময় দূরে চেঁচামেচি শোনা যায়। সাপের ভয়ে হাততালি দিতে দিতে কারা যেন আসছে। কি হয়েছে রে? আগুন কিসের? বাউয়া কোথায়? ধাঙরের দল আগুন দেখে এসে পড়েছে। ঢোড়ায় দৌড়ে গিয়ে বাউয়ার পাশে বসে। সে সমস্ত ঘটনার আন্দাজ করে নিয়েছিল মুহূর্তের মধ্যে। বাউয়ার কাদামাখা হাতখানি নিজের মুঠোর মধ্যে নেয়। কেউ কোনো কথা বলে না। বাউয়া ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। ঢোড়াই জীবনে কাঁদেনি বলেই সে নিজেকে সামলে নিতে পারে। সব ধাঙররা তাদের গোল হয়ে ঘিরে বসে। রাতিয়া ছড়িদার পালাবার পথ পায় না। সেনিচেরা উঠে তার দুহাত চেপে ধরেছে। বল, কে কে ছিল? রকচটা বেড়াল রাগের জ্বালায় খুঁটি আঁচড়ায়। এ হয়েছে তাই। মুনিয়া পাখির মতো ফুরুত ফুরুত করছিস কেন? বেশি নড়াচড়া করছিস কি দেব ফেলে ওই আগুনের ভিতর? বিরসা বলে, পঞ্চায়েতের ভোজের ফয়সলা করতে এসেছিলিস নাকি বাবার কাছে? 1.5 টাকা পেলেই তো ভাতের ভোজ মাফ করে দেবে এক্ষুনি। এতোয়ারি বলে, বাজে কথা যেতে দে। বল, কে কে ছিল? আগুন লাগিয়েছে কে? বাউয়াকে মেরেছিস নাকি? বাউয়া, তুমি বলো না। বাউয়া মাথা নেড়ে বলে যে না, কেউ তাকে মারেনি। ঢোড়াই বাউয়ার গায়ে হাত দিয়ে দেখে কোনো মারের দাগ আছে কিনা। সারা গা একেবারে ছড়ে গিয়েছে। চামড়া চণ্ডালের দল। ঢোড়াইয়ের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তারই জন্য বাউয়াকে এই জুলুম সহ্য করতে হয়েছে। শনিচারা রাতিয়া ছড়িদারের চুলের গোছা ধরে বলে, সব সত্যি কথা বল, তা না হলে তোকে আজকে এইখানেই আতপোড়া হাড়ি কাঠে বলি দেব। এখনো বলবি না? দাঁড়া, তোর ছড়িদারগিরি ঘোচাচ্ছি। ছড়িদার ভয়ে ভয়ে সম্পূর্ণ ঘটনাটি বলে। শনিচারা আর বিরসার রক্ত গরম হয়ে ওঠে সব শুনে। দাঁড়া, ধনুয়ার মাহাতোগিরি আর বাবুলারের চাপরাসিগিরি বের করছি। চললাম থানায়। এতোয়ারি আর শুক্রা তাদের থানায় যেতে বারণ করে। জানিস না দারোগা পুলিশের ব্যাপার? মাথা গরম করিস না। গর্ত খুঁড়ে সজারু বের করতে গিয়ে শেষকালে গোখরো সাপ বেরিয়ে যাবে।
পালানোর পথ পাবি না তখন। বুড়ো হাতির কথা শোন, আমার বাবা আমাকে বলে গিয়েছে কোনোদিন বুড়ো আঙুলের ছাপ দিস না। তার কথা মনে না রেখে সেবার কি বিপদেই পড়েছিলাম, সেই অনিরুদ্ধ মোক্তারের ব্যাপারটা মনে আছে না শুক্রা ভাই? বিশ্বা বলে, বুড়োদের কোনো কথাই চলবে না এখানে, সেসব শুনবে নিজের টোলায়। চল রে শনিচরা, কথা যখন রাখবি না তখন যা ভালো বুঝিস তাই কর। বড়োর কথা আর গুণীর কথা না রাখলে ফল ভালো হবে না, ঠোকর খাবে। শুক্রা সায় দেয়, যত আক্কেল ঘরের বেড়ার মধ্যে, পুল পার হলেই সব বুদ্ধি বেরিয়ে যাবে। ঘর बैठे बुद्धू 50, राह चलते बुद्धू 5, कचहरी गए तो एको ना सूझे, যে হাকিম কহে সো সচ। সকলে হেসে ওঠে, সত্যিও হলো তাই। বিশ্বা আর শনিচরা যখন 5 মাইল দূরে সদর থানায় পৌঁছলো তখন বেশ রাত। দারোগা সাহেব দুজনেই ঘুমিয়ে পড়েছেন। বহু ডাকাডাকির পর ছোট দারোগা সাহেবের ঘুম ভাঙা চোখ রগড়াতে রগড়াতে উঠে তিনি কনস্টেবলকে জিজ্ঞাসা করেন, কেমন শ্বশুর আবার এত রাতে জ্বালাতন করতে এসেছে? क्या है कुलदीप सिंह, আবার এখন এত রাত্রে আওয়ালি তালাই লিখতে হবে? কুলদীপ সিং, বেশ করে শ্বশুরাটাকে একটু পেটাতো। বেটা মিছে কথা বলতে এসেছে নিশ্চয়ই। শনিচরা ঊর্ধ্বশ্বাসে পালিয়ে প্রাণ বাঁচায়। বিশ্বা থানার কম্পাউন্ডে ঢোকেইনি। থানা পর্যন্ত আসবার পরে দারোগার নামে তার ভয় ভয় করে। শনিচরা হাজার টানাটানি সত্ত্বেও তার সাহসে কুলায়নি। সে কম্পাউন্ডের বাইরে বসেছিল। হঠাৎ শনিচরাকে পালাতে দেখে সেও প্রাণপণে দৌড়ায়। কি জানি আবার কি হয়। শহরের কাঁকড় ভরা রাস্তা যেখানে শেষ হয়েছে প্রায় সেখানে গিয়ে তারা থামে। যে ঘিয়ে ভাজা খেকি কুকুর দুটো ডাকতে ডাকতে তাদের তাড়া করেছিল সে দুটো আগেই থেমে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সারা ঘটনার হিসাব নিকাশ করে, তারপর গায়ে ফেরে। শুক্রা আর এতোয়ারি সারা বৃত্তান্ত শুনে বিশেষ কিছু বলে না। এই রকম যে কিছু একটা হবে তা তারা আশাই করেছিল। ধাঙরানীরা বলে, যাক, দারোগার হাত থেকে যে বেঁচে এসেছিস সেই ঢের।